হ্যালো স্টুডেন্ট, আমি বিসিএস স্যার। আজকে আমি একটা ক্লাস নিচ্ছি সেকেন্ড সেমিস্টার মাইনর তথা পাসের স্পারমাটোজেনেসিসের উপর ক্লাসটা হবে। আচ্ছা, তার আগে কিছু কথা বলি তোমাদেরকে। তোমাদের কিছু অসুবিধা হয়েছে, ঠিক আছে, কিন্তু কোনো কিছুর অসুবিধা হলে এটার কিন্তু সমাধানও আছে। মন খারাপ করার কিছু নেই, বইটা পড়ো। আর যেইখানটা একটু অসুবিধা হয়, সব টিচার ম্যাডাম তোমাদের অপেক্ষায় আছে, তোমরা ফোন করবে, তোমাদেরকে সাহায্য করবে, সবাই রেডি। ফোন করো, পড়াশোনা করো, অসুবিধা হয় ফোন করো, সবার ফোন নম্বর জানা আছে তোমাদের, ঠিক আছে? আচ্ছা, এবার গেমেটোজেনেসিস একটু বলতে হবে, যেহেতু স্পারমাটোজেনেসিসটা গেমেটোজেনেসিসেরই একটা অংশ। গেমেটোজেনেসিসটা কি একদম সংক্ষেপে যদি বলি, দ্য প্রসেস অফ দ্য ফরমেশন অফ গ্যামেটস, দ্য প্রসেস অফ ফরমেশন অফ গ্যামেটস। গেমেট তৈরির পদ্ধতিকেই বলবো আমরা গেমেটোজেনেসিস। এবার প্রশ্ন আসবে, তাহলে গেমেটটা কি জানতে হবে, তো গেমেটটা কি? গেমেটটা হলো রিপ্রোডাক্টিভ সেল বা জনন কোষ, যেটা জননে অংশগ্রহণ করে। এই গেমেটগুলো কিন্তু হ্যাপ্লয়েড প্রকৃতির থাকে। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড তোমরা তো নাম শুনেছ। ডিপ্লয়েড, যেমন একটা ডিপ্লয়েড অর্গানিজম। ডিপ্লয়েড অর্গানিজমটা মানে কি, যে সে মানুষ, আমরা নিজের কথাই চিন্তা করি, মানুষের ক্ষেত্রে টোটাল ক্রোমোজোম কয়টা থাকে? 46। কিন্তু মানুষ তো ডিপ্লয়েড অর্গানিজম, তখন এই 46টা ক্রোমোজোম দুইটা সেটে থাকবে। তার মানে প্রত্যেকটা সেটে কয়টা করে থাকবে? 23। মানে ক্রোমোজোমগুলো পেয়ারে পেয়ারে থাকবে। এটাকে বলে আমরা ডিপ্লয়েড। তবে একটা সেটে থাকবে কয়টা? 23টা ক্রোমোজোম। এটা একটা হ্যাপ্লয়েড সেট। দুইটা হ্যাপ্লয়েড সেট মিলে একটা ডিপ্লয়েড হয়। এবার দেখো, এই যে গেমেটোজেনেসিসের ফলে গেমেট তৈরি হলো, গেমেটগুলোতে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম চলে আসলো, এটার একটা সুন্দর ব্যাপার আছে। কিন্তু তোমরা তো জানো, কোনো একটা জীব প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। এই যে ধ্রুবক থাকা, তার পেছনে কিন্তু গ্যামেটোজেনেসিস নেই। কারণ গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ায় দুইটা গ্যামেট হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড হয়ে যায়, আর এই দুইটা হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনেই কিন্তু জাইগোট তৈরি হয়, যেটা আবার ডিপ্লয়েড অবস্থা। তাহলে আমরা দেখলাম গ্যামেট ফর্মেশন হলো গ্যামেটোজেনেসিস পদ্ধতিতে। এবার হলো কোথায় গ্যামেটটা ফর্মেশন হবে? গ্যামেট ফর্মেশনটা হবে গোনাডে। গোনাড কি? গোনাডটা হলো প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান বা প্রাথমিক জনন অঙ্গ, যেটাকে বলি। এটাকে জনন গ্রন্থিও বলা হয়। স্ত্রী দেহে এটা হলো ডিম্বাশয়, আর পুরুষে এটা হলো শুক্রাশয়। এবার দেখো, যৌন জননকারী জীব মানে যৌন জননের প্রধান শর্তটা কি ছিল? The formation and fusion of gametes. Formation and fusion of gametes. গ্যামেট তৈরি হতে হবে এবং গ্যামেট তৈরির মিলন হতে হবে, তখনই জাইগোট হয়। তো যেহেতু জীবদেহে দুই প্রকার গ্যামেট তৈরি হয়, যৌন জননকারী জীবের দুই প্রকার গ্যামেট তৈরি হয়, সুতরাং গ্যামেটোজেনিস প্রক্রিয়াটাও দুরকম হবে, হবে না? নিশ্চয়ই হবে। কারণ পুরুষ দেহ গ্যামেট তৈরি হচ্ছে, স্ত্রী দেহ গ্যামেট তৈরি হচ্ছে। পুরুষ দেহে যে গ্যামেটটা তৈরি হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। এই প্রক্রিয়ায় স্পার্ম তৈরি হয়।
তাহলে শুক্রাশয়ে স্পার্ম তৈরি হয়, আবার এদিকে স্ত্রী দেহে ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি হয়। এই স্ত্রী দেহে ডিম্বাণু তৈরি হওয়ার পদ্ধতিকে বলি আমরা ওজেনেসিস। তাহলে স্পার্মাটোজেনেসিস এবং ওজেনেসিস দুইটাই কিন্তু গ্যামেটোজেনেসিস, ঠিক আছে? কিন্তু শুধু স্পার্মাটোজেনেসিস গ্যামেটোজেনেসিস আলাদা আলাদা করে যদি বলি তখন কি হবে? ওই যে তোমরা পেয়েছিলে না ছোটবেলায়, সকল ক্ষারে ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। তার মানে গ্যামেটোজেনেসিস, এই স্পার্মাটোজেনেসিস টা গ্যামেটোজেনেসিস, কিন্তু গ্যামেটোজেনেসিস মানেই শুধু স্পার্মাটোজেনেসিস না, বা গ্যামেটোজেনেসিস মানে শুধু ওজেনেসিস না। গ্যামেটোজেনেসিস মানে স্পার্মাটোজেনেসিস এবং ওজেনেসিস দুইটাই। এবার আমি মূল পর্বে চলে যাই, স্পার্মাটোজেনেসিস। তাহলে স্পার্মাটোজেনেসিস আমরা মোটামুটি জেনে নিলাম যে স্পার্মাটোজেনেসিসটা কি, স্পার্ম তৈরি হবে, শুক্রাশয়ে তৈরি হবে। এবার প্রশ্ন আসবে যে কোত্থেকে তৈরি হবে স্পার্মটা, শুক্রাণুটা? বলেছে আদি জনন কোষ থেকে, প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থেকে। তো ডেফিনেশনটাকে একটু সুন্দর করে যদি বলতে হয়, কি বলবো? যে প্রক্রিয়ায় পুলুষ গণাক তথা শুক্রাশয়ের সেমিনিফারাস নালিকায় আদি জনন কোষ থেকে হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট তথা শুক্রাণু উৎপন্ন হয়, তাকে স্পার্মাটোজেনেসিস। শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকায় তৈরি হবে শুক্রাণুটা, পুরুষ গ্যামেট শুক্রাণুটা তৈরি হবে। শুক্রোৎপাদক নালিকা মানে সেমিনিফেরাস টিউবিউলস। তোমরা দেখেছো টিএস অফ টেস্টিস, শুক্রাশয়ের প্রস্থচ্ছেদে আমরা কি দেখেছিলাম? তো শুক্রাশয়ের প্রস্থচ্ছেদে অনেকগুলো খণ্ডক থাকে, এই খণ্ডকগুলোকে বলে লোবিউলস। আর এই লোবিউলের মধ্যেই অনেকগুলি কুণ্ডলীকৃত সেমিনিফেরাস নালিকা বা সেমিনিফেরাস টিউবুলস থাকে। এই সেমিনিফেরাস টিউবুলে প্রথমে জনন মাতৃকোষ থেকে প্রাথমিক স্পার্মাটোসাইট, তারপরে এই প্রাথমিক স্পার্মাটোসাইট থেকে হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট স্পার্মাটিড গঠিত হয়। আর এই স্পার্মাটিড শেষ বেলায় পরিণত শুক্রাণু বা স্পার্মাটোজোয়া গঠন করে। তো দেখো, এই সম্পূর্ণ স্পার্মাটোজোয়াটা, এটাতে আমরা দুইটা আলাদা ভাগ দেখতে পাই, একটা স্পার্মাটিড গঠন আর একটা স্পার্মাটিডের স্পার্ম বা শুক্রাণুতে রূপান্তর। তো স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটা একটা জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া, তাহলে এটার মূলত প্রধান দুইটা পর্যায়, একটা স্পার্মাটিড গঠন আর একটা স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়ায় রূপান্তর। এই স্পার্মাটিড গঠন প্রক্রিয়াটা, এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথম পর্যায় সংখ্যাবৃদ্ধি দশা বা মাল্টিপ্লিকেশন ফেজ, যেটা মাইটোসিসের মাধ্যমে হয়। দ্বিতীয় দশা, এটা হলো বৃদ্ধি দশা বা গ্রোথ ফেজ। তৃতীয় পর্যায় বা দশা, যেটাকে বলি আমরা পূর্ণতা প্রাপ্তি দশা বা ম্যাচুরেশন ফেজ। তাহলে স্পার্মাটিড গঠন প্রক্রিয়া সংখ্যাবৃদ্ধি দশা, বৃদ্ধি দশা আর পূর্ণতা প্রাপ্তি দশা, এই তিনটা মিলে কি হয়? স্পার্মাটিড তৈরি হয়। ঠিক আছে, এবার আমরা আলাদা আলাদা করে একটু শিখে নিচ্ছি। সংখ্যাবৃদ্ধি দশায় কি হয়? তো এই পর্যায়ে সংখ্যাবৃদ্ধি দশায় ওই যে শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকা, তার অন্তঃগাত্রে
যে প্রাইমোর্ডিয়াল জার্ম সেল বা আদি জনন কোষ থাকে, তাদের মধ্যে কিছুটা কি করে কোষ বিভাজনে অংশগ্রহণ করে এবং তারা কি হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং কোষ বিভাজনে অংশগ্রহণ করে। তখন ওই সেলগুলোকে বলা হয় স্পার্মাটোগোনিয়া বা স্পার্ম মাদার সেল, শুক্রাণু মাতৃকোষ, স্পার্মাটোগোনিয়া বা স্পার্ম মাদার সেল। এই স্পার্মাটোগোনিয়া পরপর মাইটোটিক বিভাজনের মাধ্যমে কি করে অনেক রকমের স্পার্মাটোগোনিয়া তৈরি করে। স্পার্মাটোগোনিয়া প্রধানত দুই রকম, যে এ টাইপ আর বি টাইপ। এ টাইপ স্পার্মাটোগোনিয়া প্রথমে তৈরি হয়, তারপর বি টাইপ স্পার্মাটোগোনিয়া তৈরি হয়। এ টাইপ স্পার্মাটোগোনিয়া আবার A1, A2, A3, A4 ইত্যাদি, A1 থেকে A2, A2 থেকে A3, A4 এইভাবে হয়। তারপর এ টাইপ স্পার্মাটোগোনিয়া আবার বিভাজনের মাধ্যমে বি টাইপ স্পার্মাটোগোনিয়া তৈরি করে। এই বি টাইপ স্পার্মাটোগোনিয়া তৈরি পর্যন্ত এটাকে বলে আমরা মাল্টিপ্লিকেশন ফেজ বা সংখ্যা বৃদ্ধি দশা। এইবার কি হয়, বৃদ্ধি দশা। তাহলে বৃদ্ধি দশাটা কি বলেছে, বৃদ্ধি দশাটা কার হবে? এই যে বি টাইপ স্পার্মাটোগোনিয়া, এই বি টাইপ স্পার্মাটোগোনিয়াটা তখন সার্টুলি সেল থেকে পুষ্টিদ্রব্য গ্রহণ করবে। সার্টুলি সেল নাম শুনেছো তোমরা? শুক্রাশয়ের প্রস্থচ্ছেদে দেখেছিলে সার্টুলি সেল ছিল। সার্টুলি সেল কি কাজ করে? শুক্রাণুকে পুষ্টি প্রদান করে। তো এই সার্টুলি সেল থেকে বি টাইপ স্পার্মাটোগোনিয়া পুষ্টি পদার্থ গ্রহণ করে এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। তখন তার সাইটোপ্লাজম অনেকটা বেড়ে যায়, নিউক্লিয়াস আকারে অনেকটা বেড়ে যায়। আর তখন এই বৃদ্ধিপ্রাপ্ত বি টাইপ স্পার্মাটোগোনিয়ার যে নিউক্লিয়াস, এটা কিন্তু ওই যে প্রথমে স্পার্মাটোগোনিয়া ছিল তার নিউক্লিয়াসের আকার থেকে অনেক বড় হয়ে যায়। তাহলে বি টাইপ স্পার্মাটোগোনিয়া এইভাবে বৃদ্ধি পেয়ে প্রাথমিক স্পার্মাটোসাইট বা প্রাইমারি স্পার্মাটোসাইট গঠন করে। এইটা হলো বৃদ্ধি দশা। বি টাইপ স্পার্মাটোগোনিয়া থেকে প্রাইমারি স্পার্মাটোসাইট বা প্রাথমিক স্পার্মাটোসাইট, এটা হলো বৃদ্ধি দশা। মনে রাখতে হবে তোমাদের, জার্ম সেল, জনন কোষ, আদি জনন কোষ, এগুলো কিন্তু ডিপ্লয়েড প্রকৃতির, ছিল টুয়াইসেন। স্পার্মাটোগোনিয়া এইটা ছিল টুয়াইসেন। টাইপ A1, টাইপ A2 এই সবগুলা, তারপর বি টাইপ বি, সবগুলাই কিন্তু টুয়াইসেন প্রকৃতি। কেন টুয়াইসেন প্রকৃতির? কারণ এখানটায় মাইটোসিস হচ্ছে, টুয়াইসেন প্রকৃতির হয়। এইবার বৃদ্ধি পেয়ে কি হলো, বৃদ্ধিপ্রাপ্ত দশা, বৃদ্ধি দশায় বি টাইপ স্পার্মাটোগোনিয়া প্রাইমারি স্পার্মাটোসাইটে পরিণত হলো। এই প্রাইমারি স্পার্মাটোসাইট এটাও কিন্তু টুয়াইসেন প্রকৃতির, এইবার প্রাইমারি স্পার্মাটোসাইট বা প্রাথমিক স্পার্মাটোসাইট মিউটিক বিভাজনে প্রবেশ করবে। মানে এটা মিউটিক বিভাজনের মাধ্যমে কি পর্যায়ে শেষ করবে? পূর্ণতা প্রাপ্তি দশা বা ম্যাচুরেশন ফেজ। এই ম্যাচুরেশন ফেজের পরে কি হবে? প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে স্পার্মাটিড তৈরি হবে। তাহলে প্রথমে প্রাইমারি স্পার্মাটোসাইট এটা প্রথম মিউটিক বিভাজনে ঢুকবে। মিউসিস বিভাজন মানে কি? এটা দুইটা পর্যায়, মিউসিস 1, মিউসিস 2। তা তোমরা ভালো জানো। মিউসিস 1 কি? যেটা একটা রিডাকশন ডিভিশন, হ্রাস বিভাজন। মিউসিস 1-এ ঢুকবে মানে তার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। তাহলে যেই মাত্র প্রাইমারি স্পার্মাটোসাইট মিউসিসে ঢুকলো, মানে মিউসিস 1-এ ঢুকলো, ঢুকে কি করলো? দুইটা সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি করলো,
তো এই দুইটা সেকেন্ডারি স্পারমাটোসাইট, এদের কিন্তু ক্রোমোজোম সংখ্যা কত? এদের ক্রোমোজোম সংখ্যা কিন্তু প্রাইমারি স্পারমাটোসাইটে যা ছিল তার অর্ধেক, মানে এগুলো হ্যাপ্লয়েড হয়ে যাবে। হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকবে ওদের। প্রাইমারি স্পারমাটোসাইটে ছিল কি ডিপ্লয়েড, এবার সেকেন্ডারি স্পারমাটোসাইটে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে হ্যাপ্লয়েড হয়ে যাবে। সেকেন্ডারি স্পারমাটোসাইট হ্যাপ্লয়েড হয়ে যাবে। মিউসিস ওয়ান। এবার সেকেন্ডারি স্পারমাটোসাইট মিউটিক 2 ডিভিশনে প্রবেশ করবে। করলে কি হবে? দুইটা প্রাথমিক একটা প্রাথমিক স্পারমাটোসাইট থেকে দুইটা সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হলো। দুইটা সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে আবার 4টা স্পারমাটিড তৈরি হবে। কিসের মাধ্যমে? মিউটিক 2 ডিভিশনের মাধ্যমে। তাহলে ওই যে 4টা স্পারমাটিড তৈরি হবে, ওইগুলোতে কিন্তু ক্রোমোজোম সংখ্যা এনেই থাকবে, তখন কিন্তু হাফ হবে না। কেন? কারণ সেকেন্ডারি স্পারমাটোসাইট দ্বিতীয় মিওসিস বিভাজনের ফলে স্পারমাটিড তৈরি করে, আর দ্বিতীয় মিওসিস বিভাজনে কি হয়? এটা সমবিভাজন, মাইটোসিস। ঠিক আছে, তাহলে আমরা ব্রিফলি যদি দেখি স্পারমাটিড গঠন প্রক্রিয়া কি হয়। প্রথমে স্পারমাটোগোনিয়া টয়েসে, তারপরে এ টাইপ, বি টাইপ স্পারমাটোগোনিয়া, তারপর প্রাইমারি স্পারমাটোসাইট, তারপর সেকেন্ডারি স্পারমাটোসাইট, তারপর স্পারমাটিড। ঠিক আছে, এই স্পারমাটিড গঠন হলো মানে কি? আমার স্পারমাটিড গঠন প্রক্রিয়া শেষ হল। এবার কি হবে? যে স্পারমাটিড গঠনের পর এটা আরেকটা পর্যায়ে, যেটাকে বলি আমরা স্পারমিওজেনেসিস বা স্পারমাটিলিওসিস। এই যে স্পারমাটিড গুলা, এগুলো তো হ্যাপ্লয়েড হলো, কিন্তু এরা কিন্তু ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না। কিন্তু একটা স্পার্ম বা শুক্রাণুর প্রধান বৈশিষ্ট্য কি? এটার একটা বিশেষত্ব আছে। এই বিশেষত্বটা কি? এটার গমন ক্ষমতা। আর ওর জন্য এই স্পারমাটিডকে কি করতে হয়? তার বিশেষ সক্রিয়তা এবং বিশেষত্ব অর্জন করতে হয়, যার ফলে এটা গমনের মাধ্যমে ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে। ঠিক আছে, তাহলে এই স্পারমাটিডকে কি করতে হবে? স্পারমাটোজোয়া বা স্পার্মে রূপান্তরিত হতে হবে। এই যেই পদ্ধতিতে স্পারমাটিডটা স্পারমাটোজোয়ায় রূপান্তরিত হয়, এইটাকেই বলি আমরা স্পারমিওজেনেসিস বা স্পারমাটিলিওসিস। এইবার কিন্তু আর কোষ বিভাজন হবে না। এইবার আর কোষ বিভাজন হবে না। কি হবে? আকারের পরিবর্তন হবে, আকৃতিগত পরিবর্তন হবে স্পারমাটিডের। দেখো, স্পারমাটিড গুলা হ্যাপ্লয়েড ছিল এবং তোর আকারে কিন্তু প্রায় গোলাকারই ছিল, এবং তাদের নিউক্লিয়াসটা কি ছিল? নিউক্লিয়াসটাও কিন্তু গোলাকারই ছিল, আর সাইটোপ্লাজমও ছিল ওদের। এবার পরিবর্তনটা কিরকম হয়? এই নিউক্লিয়াস থেকে বেশিরভাগ জল বেরিয়ে যায়, ফলে নিউক্লিয়াসের কি আয়তনটাও কমে গেল আর ওজনও কমে গেল। আর এই নিউক্লিয়াসের গোলাকার আকৃতিটা তখন কি করে? গোলাকার আকৃতিতে একটা লম্বা সরু আকৃতি লাভ করে, লম্বা সরু আকৃতি লাভ করে। আর স্পারমাটিডের যে সাইটোপ্লাজমগুলো ছিল, এই বেশিরভাগ সাইটোপ্লাজম কিন্তু তখন বিলুপ্ত হয়ে যায়। বেশিরভাগ সাইটোপ্লাজম বিলুপ্ত হয়ে যায়। কেন? এই জিনিসগুলো কেন হচ্ছে? বিলুপ্তি, জল বিলুপ্তি হয়ে যাচ্ছে, সাইটোপ্লাজমের বিলুপ্তিকরণ ঘটছে। কেন? মানে স্পারমাটিডটা হালকা হবে, গমনের সুবিধা হবে। পাখির ক্ষেত্রে দেখো না, মডিফিকেশন হচ্ছে উড়ার সুবিধার্থে, এইরকম তার মডিফিকেশন আছে। তারপর আরো কি দেখি যে গোলগি বস্তু কি করে? গোলগি বস্তু প্রোঅ্যাক্রোজোমাল দানা ক্ষরণের মাধ্যমে অ্যাক্রোজোম দানা তৈরি করে। আর এই অ্যাক্রোজোম দানাগুলো পরবর্তী সময়ে নিউক্লিয়াসের উপর অংশে কি করে? একটা টুপির ন্যায় অংশ গঠন করে, যাকে বলি আমরা অ্যাক্রোজোমাল টুপি। এই অ্যাক্রোজোমাল টুপি কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করে। কেন এই অ্যাক্রোজোমাল টুপিটা হয়? কারণ ওই অ্যাক্রোজোমাল টুপিতে কি থাকে? একটা বিগলনকারী উৎসেচক থাকে। স্পার্ম যখন শুক্রাণুর মধ্যে প্রবেশ করবে, তখন এই
এই স্পার্ম যখন শুক্রাণু ডিম্বাণুর মধ্যে প্রবেশ করবে, তখন এই ডিম্বাণুর যে পর্দাগুলো থাকবে এই পর্দাকে কি করবে? বিগলিত করতে হবে। এই বিগলনের কাজটা কে করবে? অ্যাক্রোজোমের এই এনজাইমটা। ঠিক আছে, এবার অ্যাক্রোজোমাল ক্যাপ তৈরি হয়। সাইটোপ্লাজম বেশিরভাগ কি হয়ে যায়? অবলুপ্ত হয়ে যায়। তারপর কি হয় দেখো, এই যে স্পার্মাটিডের সেন্ট্রিওল দুইটা, এই সেন্ট্রিওল দুইটা কিন্তু ওই নিউক্লিয়াসের পশ্চাতে চলে আসে। একটা প্রক্সিমাল, একটা ডিস্টাল সেন্ট্রিওল। এই ডিস্টাল ওরা কিন্তু সমকোণে অবস্থান করে, আর এই ডিস্টাল সেন্ট্রিওল থেকে তখন লেজ তৈরি হয়। ডিস্টাল সেন্ট্রিওল থেকে লেজ তৈরি হয়। আর মৎস্য অংশে যতটুকু সাইটোপ্লাজম ছিল বেশিরভাগ বিলুপ্ত হয়, তারপরও যেইগুলা ছিল এইগুলা কি করে? তখন ওই শুক্রাণুর মধ্যাংশে এসে তারা পরিধি বরাবর জমা হতে থাকে, এবং এটাকে কি বলি আমরা? মেনচেট্টি বলি, যেটাকে আমরা মেনচেট্টি বলি। আর এই যে শুক্রাণুর এই সক্রিয়তার জন্য, তার গমনের জন্য কি দরকার হয়? শক্তি দরকার হয়। ওর জন্য দেহের সমস্ত অংশের মাইটোকন্ড্রিয়াগুলা তখন মধ্যাংশে এসে একটা সর্পিল আকারে অবস্থান করে। তাহলে দেখো, স্পার্মাটিড ছিল মোটামুটি গোলাকার, নিউক্লিয়াস ছিল গোলাকার, এইটার এখন লেজ তৈরি হয়ে গেল, মস্তক অংশে অ্যাক্রোজোমাল টুপি তৈরি হয়ে গেল, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়াগুলা স্পাইরাল হয়ে গেল, একটা মস্তক, একটা মধ্যাংশ, লেজ বিভক্ত হয়ে গেল। এই যে পরিবর্তন, আকৃতিগত পরিবর্তন, এই আকৃতিগত পরিবর্তনের মাধ্যমে কিন্তু স্পার্মাটিডটা স্পার্মাটোজোয়া বা স্পার্মে রূপান্তরিত হয়, এবং এই প্রসেসটা কি বলি আমরা? স্পার্মিওজেনেসিস বা স্পার্মাটিলিওসিস। ঠিক আছে, এবার একটু সামারাইজ করে নিচ্ছি। শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকায় আদি জনন কোষ থেকে হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট শুক্রাণু তৈরি হওয়ার পদ্ধতিকে বলি আমরা স্পার্মাটোজেনেসিস। মূলত এটা দুইটা পর্যায়ে বিভক্ত, একটা স্পার্মাটিড গঠন আর একটা স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া রূপান্তর। স্পার্মাটিড গঠনে আমরা তিনটা পর্যায়ে দেখি। একটা মাল্টিপ্লিকেশন ফেজ বা সংখ্যা বৃদ্ধি দশা, যেখানটায় স্পার্মাটোগোনিয়া থেকে প্রাইমারি এই বি টাইপ স্পার্মাটোগোনিয়া থেকে বি টাইপ স্পার্মাটোগোনিয়া। তারপর কি হয়? বৃদ্ধি দশা। বৃদ্ধি দশায় বি টাইপ স্পার্মাটোগোনিয়া প্রাইমারি স্পার্মাটোসাইটে পরিণত হয়। তারপর ম্যাচুরেশন বা পূর্ণতা প্রাপ্তি দশা, যেখানটা প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে স্পার্মাটিড তৈরি। মনে রাখতে হবে, স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় চারটা স্পার্মাটিড, তারপর এই চারটা স্পার্মাটিড থেকে স্পার্মাটিড রূপান্তরিত হয়ে চারটা স্পার্মাটোজোয়া বা স্পার্ম তৈরি করে। ঠিক আছে, কারোর কোনো এরপরও যদি কারোর কোনো অসুবিধা থাকে ফোন করবে, পড়াশোনা করো, ফোন করো। ঠিক আছে, বাই।